আচ্ছা, পাওয়ার ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আমাদের যেটা হয়, মোস্ট অফ দি লোডস আর ইন্ডাকটিভ লোডস। তার কারণ হচ্ছে ইন্ডাকটিভ লোড থেকে আমরা আসলে মেকানিক্যাল আউটপুট পাই, এই কারণে আমরা ইন্ডাকটিভ লোডটা বেশি ব্যবহার করি। কিছু ক্যাপাসিটিভ লোডও আছে, কিছু রেজিস্টিভ লোডও আছে। ঠিক আছে, রেজিস্টিভ লোড যেহেতু শুধুমাত্র হিট জেনারেশন করে, হিট জেনারেশনের জন্য যেখানে আমাদের প্রয়োজন সেখানে আমরা রেজিস্টিভ লোডগুলো ব্যবহার করি। ক্যাপাসিটিভ লোড ও হিট জেনারেশন মেইনলি, আর কিছু কিউরিং এর পারপাসে ব্যবহার করি, তাও সেটা হিট জেনারেশনের কারণেই হয়। আচ্ছা, এই কারণে আমাদের যেহেতু ইন্ডাকটিভ লোড ব্যবহার করা হয়, আমরা এখানে কারেন্টের ওয়েভ শেপটা নিয়ে খুব চিন্তিত থাকি যে কারেন্টের ওয়েভ শেপটা কিভাবে আসে। তার কারণ হচ্ছে ভিএল সমান এল ডিআইডিটি ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে, এবং সেই এলটা আসলে ভিএলটা সুইচের মধ্যে কিরকম নেচার বা কি ধরনের ইম্প্যাক্ট ফেলে সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হয়। এখন আমরা রেজিস্টিভ লোড দিয়ে প্রথমে দেখব যে আমাদের রেকটিফায়ারে কিরকম আউটপুট আসে, এরপর আমরা দেখবো ইন্ডাকটিভ লোডের জন্য আসলে কিরকম হয়। একটা সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার যদি চিন্তা করি, সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ ইনভার্টার যদি চিন্তা করি, তাহলে দাঁড়াচ্ছে কিরকম সার্কিটটা। ওকে, দেখতে পাচ্ছ তো সবাই, ভি ইন পাচ্ছি, সাথে হচ্ছে ভি আউটটা আমার এরকম হবে, সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার। এটা হচ্ছে ভি। হোয়াট অ্যাবাউট দ্য আই? আই কেমন হবে? আইটাকে যদি আমরা ডিফাইন করি, আইটা হবে আমার এরকম, অথবা এরকম, অথবা একদম বরাবর। কেন? এখানে আর লেস দেন 1, এইখানে আর গ্রেটার দেন 1, এইখানে আর ইকুয়ালস টু 1। বুঝতে পারছো তিনটা কার্ভ? আর ইকুয়ালস টু 1 এর কথাটা এখনো পুরোপুরি আসেনি। এটা হচ্ছে এই পয়েন্টটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আর ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে ভোল্টেজ যা, কারেন্টও তা। আর যদি লেস দেন 1 হয় তাহলে অবশ্যই কারেন্টের অ্যাম্পলিটিউড বেড়ে যাবে। আর যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কারেন্টের অ্যাম্পলিটিউড ভোল্টেজ যেতে কমে যাবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার আরেকবার একটু বলেন। কোনটা বলবো? যে স্যার আর গ্রেটার দেন আর লেস দেন হলে কি হবে, ওগুলো একটু যদি বলতেন তো নোট ডাউন করতাম। আচ্ছা, লেখা আছে। ওই শেপটা বেড়ে গেছে, কেন বেড়ে গেছে? এটা কোথা থেকে পাইছি আসলে বলো তো? আর ইকুয়াল টু 1 হলে ভোল্টেজের সমান হবে, দেখতে একই রকম হবে। এটা এটা কোন থিওরি থেকে পেলাম? স্যার ভি ইকুয়াল টু আইআর। এটার কোন সূত্র, কোন সূত্র বলে বা কোন থিওরি বলে? ওহমস ল। এটাকে ওহমস ল বলে। গুড, উত্তর পাইছো? জি স্যার। ওহমস ল আমরা কোন সেমিস্টারে পড়ি? স্যার সেকেন্ড সেমিস্টার। গুড, সেকেন্ড সেমিস্টারে পড়ি। এরপর আর কোথাও পড়ি ওহমস ল? সব জায়গায় পড়তেই থাকে। তারপর তো সব সেমিস্টারে পড়তে হয় স্যার। গুড। তাহলে এই 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 কোশ্চেনটা রেকর্ডিং এর সময় কি বলা উচিত যে স্যার এটা কেমনে আসলো বলেন তো?
বুঝতে পারছো? সরি, সরি, আমার খেয়াল ছিল না। হ্যাঁ, রিলেট করতে পারছো? জি স্যার। এটা হচ্ছে গিয়ে কিন্তু ডিসি সার্কিট, কিন্তু ইটস এ লাইফ লং লার্নিং। একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এটা কখনোই ভুল করবে না। ওহমস ল, কেভিএল, কেসিএল, এই তিনটা। ঠিক আছে? সুপার পজিশনে হয়তো টুকটাক বলতে পারে, আচ্ছা ডিপেন্ডেন্ট সোর্স হলে কি হবে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স হলে কি হবে, এটা চিন্তা করতে হতে পারে। বা সুপার মেশ কিভাবে কাউন্টে আনবো, সুপার নোড কিভাবে কাউন্টে আনবো, সেটা হয়তো তার একটু হয়তো বই দেখলেই মনে পড়ে যাওয়ার কথা। কিন্তু ওহমস ল, কেভিএল, কেসিএল, এই তিনটা কোনোভাবে ভুল করা উচিত না। ওকে, তাহলে এখন ওহমস ল দিয়ে আমরা বেড়ে গেছে যে এই তিনটা কিভাবে আসলো। আচ্ছা, এটা কিন্তু রেজিস্টিভ লোডের জন্য খুব সহজ। কিন্তু যখনই আমার লোডটা ইন্ডাকটিভ লোড হয়ে যাচ্ছে, আসলে কি দাঁড়াবে তখন? এই জিনিসটা আমরা আগে কখনো মানে পাওয়ার ইলেকট্রনিক্সে পড়ি নাই, বা ইলেকট্রনিক্সে তোমরা পড়ো নাই। ওকে, তাহলে আমরা দেখি যে ইন্ডাকটিভ লোড হলে আসলে কি দাঁড়াবে। আমি কিন্তু তোমাদেরকে কোশ্চেন করছি, তার মানে ক্লাসের আসলে মোটামুটি সবাই এটা ধরতে পারে। এটা আমার রেকর্ডিং এ রয়ে গেল, বুঝছো? এটা পাবলিক হলো, এটা খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না, আমি অন্তত মনে করি। না, ক্লাসে সবাই পারে, হয়তো একজন হুট করে মিস করে গেছে, তো ক্লাস কোয়ালিটি খারাপ না। আবার সে মনেও করে ফেলতে পারছে, আচ্ছা স্যার এটা অনুষ্ঠ। অনেক জিনিস চিন্তা করতে হয় আসলে অনলাইনে। কে কবে কোন ভিডিও শেয়ার করে বসে থাকবে আমরা জানবো তো না। এটা হচ্ছে আমার ভিইন আসছে, হ্যাঁ, চমৎকার আসছে। এখন ভি আউটটা যদি আমরা করি, তাহলে ভি আউটটা দাঁড়াচ্ছে এরকম। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই লোডটা হচ্ছে আমার ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোড হলে আমি এখানে এটাকে আসলে লিখতে পারি জেড থিটা হিসাবে। জেড থিটা মানে আসলে কি মনে আছে? আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার রুট ওভার, আর থিটা হচ্ছে গিয়ে ট্যান ইনভার্স মাইনাস এক্সএল বাই আর। ইনভার্সের ওয়ানটা আসে, আসছে আমরা আসে, ইনভার্সের ওয়ান আসবে একটা, হ্যাঁ উঠে না, ছোট একটা ডট হয়ে আছে। আচ্ছা, আর স্কোয়ার প্লাস, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এটা আমরা এসি সার্কিটে পড়ে আসছি ট্রাইমেস্টার 3-তে। ট্যান ইনভার্স এক্সএল বাই আর। যদি আমার এক্সএল এর মান 0 হয়, তার মানে আসলে রেজিস্টিভ লোড হয়, তাহলে এই থিটার মান হচ্ছে 0, তার মানে কোনো ল্যাগ হবে না, কোনো ল্যাগিং নাই। কিন্তু যখনই আমার এক্সএল একটা ইন্ট্রোডিউস করলাম, এক্সএল মানে কি? টোয়াইস পাই এফএল। ইন্ট্রোডিউস করা মাত্রই আমার কি হবে? আমার এখানে ল্যাগিং পোর্শন আসবে। কারেন্টের ওয়েবশেপটাকে যদি ড্র করি, তাহলে এই কারেন্টের ওয়েবশেপটা হবে আমার এইরকম। ভালো হইল না আঁকাটা? পেয়েছো? কারেন্টের ওয়েবশেপটা ব্লু কালি দিয়ে আঁকা, যেটা আমার ইন্ডাকটিভ লোডের কারণে হচ্ছে, আর রেডটা হচ্ছে রেজিস্টিভ লোডের কারণে। আচ্ছা, জি স্যার আসছে। আসছে। এখন দেখো, যদি আমার এখানে রেজিস্ট্যান্সের মান 1 হয়, তাহলে রেজিস্টিভ যে কারেন্টটা ফ্লো করতেছে, সেইটা আর ভোল্টেজ ভিআর এবং আর এর মান যদি আই হয়, তাহলে একই রকম পাবো না আমি? আমি আবার বলি কথাটা তো একটু ক্লামজি মনে হতে পারে। এখানে আমার কেভিএল চিন্তা করি, হ্যাঁ,
এভিএল যদি চিন্তা করি, উপরে ভিআর আছে, নিচে ভিএল আছে, তারপরে ভি ইন সমান সমান লেখা যায় কি ভিআর প্লাস ভিএল। এলটা উঠে নেই এখনো। পাইছো সবুজ টান দিচ্ছে একটা ইকুয়েশনের উপরে, পাইছো সবুজ টান দেওয়া, ভি ইন জি সমান স্যার। সমান ভিআর প্লাস ভিএল। ক্লিয়ার? এখন যদি আমার আর এর মান 1 হয়, রেজিস্ট্যান্সের মান যদি 1 হয়, তার মানে আসলে আমরা কি বলতে পারি, ভিআর সমান সমান আইআর। কথাটা আবার বলি, স্যার যদি এখানে আমরা কি রেজিস্ট্যান্সের মান ডায়োডের ড্রপটা কি বাদ বাদ দিবে? জি স্যার। 220 ভোল্টের সাথে 0.7 চিন্তা করেন আপনি, এখন করবো না, এগুলো পরে হিসাবে আনবো। ঠিক আছে, 220 ভোল্টের সাথে 0.7 চিন্তা করছি না, ওইসব 5 ভোল্ট 2 ভোল্ট এগুলো বুঝে যাও। পাওয়ার ইলেকট্রনিক্স বড় চিন্তা করো, 220 ভোল্ট 10 এম্পিয়ার এসব চিন্তা করবো। এট দি অর্ডার অফ কিলোওয়াট, ওই মিলি ওয়াট আর খুব বেশি লো ওয়াট ওইসব চিন্তা ভুলে যাও। ওকে, আচ্ছা, তাহলে যদি আমার আর এর মান 1 হয়, তাহলে ভিআর যেটাকে বলছি সেটা আসলে আই এর যে আউটপুটটা সেটা আসলে ভিআর এর আউটপুট, ঠিক না? জি এটা স্যার। কি বুঝতে কোনো সমস্যা আছে? কারণ ভিআর ইকুয়ালস টু আই ইন্টু আর, আর এর মান এখন 1, তার মানে কারেন্টের যে এটা ওয়েভ শেপ সেটা হচ্ছে ভিআর এর ওয়েভ শেপ। আমি আমার কথাটা বলছি, কারেন্টের যে ওয়েভ শেপ সেটা হচ্ছে তখন ভিআর এর ওয়েভ শেপ। ক্লিয়ার? এখন আসি এই ইয়াটাতে, গ্রাফটাতে। হ্যাঁ, উপরের ছবিটা মুছে ফেলি, সিঙ্গেল ফেজেরটা, রেজিস্ট্রিলোরটা। হ্যাঁ, হুম, বেশি দিলে কেন? ভালো হইতেছে না। আহা, আচ্ছা, এটা একটু কেয়ারফুলি আঁকতে হয়। কেয়ারফুলি আঁকতে হয় কেন, এটা আমি পরে আসবো। খেয়াল করে দেখো, কারেন্টের ওয়েভশেপটা হচ্ছে ব্লু ওয়ান, আর রেডটা হচ্ছে আমরা ভোল্টেজের আউটপুট। তাহলে ভিআর কোনটা আসলে? ভিআর এর ভোল্টেজের ওয়েভশেপটা যদি দেখি, তাহলে আসলে ভিআর হচ্ছে কি এইটা, এটা হচ্ছে আমার ভিআর। বুঝা গেছে? এই শেডিং এরিয়াটা হচ্ছে আসলে ভিআর। তাহলে ভিআর কোনটা? ভিএলটাকে যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমার ভিএল। গ্রিন এরিয়াটা হচ্ছে ভিএল, গ্রিন এরিয়ার যে হাইটটুকু, আর অরেঞ্জ এরিয়ার যে হাইটটুকু এটা হচ্ছে আমার ভিআর। এইটা বুঝতে কোনো সমস্যা আছে? এবং খেয়াল করে দেখো, যদি আমরা একটা পয়েন্ট ড্র করি, গ্রে কালার দিয়ে দেখাচ্ছি, এই পয়েন্টটাতে 1 নাম্বার বললাম, 1 নাম্বার পয়েন্টে খেয়াল করে দেখো, ভি আউট সমান সমান লেখা যায় ভিএল প্লাস ভিআর, দেখা যায় না? আবার যদি 2 নাম্বার পয়েন্টটাকে বলি, সেখানে লেখা যায় ভি আউট সমান সমান ভিএল প্লাস ভিআর। এই দুইটা মিলেই তো আসলে আমরা ভি আউটটা পাচ্ছি। কথাটা বোঝা গেছে আমার? হ্যাঁ, ভি আউটটা লাল, ভি আরটা নীল, তাহলে ভিআর, সরি, ভি আউট থেকে ভিআরটা বিয়োগ দিলে ওটা ভিএল। বুঝা গেছে? তার মানে সবুজের যে হাইটটা এটা হচ্ছে আমার ভিএল, সবুজের যে ইয়েটা দেখাচ্ছি এরোর মাঝখানে, বোথ সাইড অ্যারো দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ভিএল। এই এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে?
যদি না থাকে তাহলে পরের পেজে আরেকটু ব্যাখ্যা করি এটাকে। বুঝছো? এর প্লটটা একটু বড় করে রাখলাম, খেয়াল করে দেখো, ভিআর আর ভিএল এই দুটো যোগ করলে ভি আউট না? ঠিক আছে। আবার একইভাবে দুইটা ইয়ে দেখো, পয়েন্টে দেখো, সবগুলো পয়েন্টিং গ্রিন আর অরেঞ্জ এই দুটো যোগ করে আসলে আমরা পাচ্ছি ভি আউট। ক্লিয়ার? এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? সামিউল, মোহাম্মদ সামিউল ইসলাম, জি স্যার। কোনো কোশ্চেন আছে? না স্যার। বোঝা যায়? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। লামিয়া শারমিন, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। সাদিয়া, কোনো কোশ্চেন আছে? সাদিয়া শারমিন, জি স্যার। না Yes, স্যার। sir. জি স্যার। কোনো কোশ্চেন নেই তো? না ওকে, স্যার। আচ্ছা, তাহলে পরের স্টেপে যাই। এখন সবাই একটু খেয়াল করবা, একটা ডট মার্ক করছি বেশ লাল কালি দিয়ে, এই জায়গাটায় আসুক ডটটা। আসছে? দেখতে পাইছো ডটটা? বেশ বড় করে। ওকে, এই জায়গাটায় যখন রেড আর ব্লু ওয়ান ক্রস করতেছে, ঠিক আছে, এই জায়গাটায় ভি আউট হচ্ছে গিয়ে ভিআর এর সমান, ঠিক না? এই জায়গাটায়, এই জায়গাটার মধ্যে, সরি, এই জায়গাটার মধ্যে ভি আউট আর বিআর সমান স্যার। ভি আর সমান না? ইয়েস স্যার। জি স্যার। ভিএল এর মান কত? বিআর এর মান 0 ভিএল এর মান 0। ভিএল এর মান যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি ভিএল ইকুয়ালস টু 0 ওই জায়গাটায়। তার মানে আবার লিখতে পারি কি ভিএল সমান সমান এল ডি আই ডিটি সমান 0। আচ্ছা, আবার লিখতে পারি কি এল এর মান তো আর 0 না, এল এর মধ্যে একটা ফিক্সড একটা ভ্যালু নিয়েছিলাম, আমরা ওই জায়গাটায় ডি আই ডিটি 0, ওই ক্রসিং পয়েন্টটাতে ডিআইডিটি 0। ডিআইডিটি 0 এর অর্থ কি? স্যার
স্যার টাইমের সাপেক্ষে আমাদের কারেন্টের কোনো চেঞ্জ নাই। টাইম তার মানে কারেন্ট শর্ট সার্কিট কারেন্ট এই, কারেন্টটা স্যার কনস্ট্যান্ট হয়ে গেছে স্যার। গ্রাফিক্যাল ওয়েতে বলো তো এটা কি মিন করে? ডিওয়াই ডিএক্স কি মিন করে আসলে? স্যার এটা একটা ফ্ল্যাট লাইন হবে। স্লোপ জিরো। স্লোপ জিরো, গুড, এই তো হয়ে গেছে। স্লোপ জিরো, স্লোপ জিরো যদি হয় তার মানে আসলে কি ওই জায়গায় হয় কারেন্টের ম্যাক্সিমা আর নইলে কারেন্টের মিনিমা। স্যার ম্যাক্সিমা না স্লোপ, মিনিমা? স্যার স্লোপ জিরো হয় না, স্লোপের হ্যাঁ, ভ্যালু। সেটা রাখলাম। জি স্যার। স্লোপ জিরো হলে স্ট্রেট লাইন পাবা, হরিজন্টাল লাইন, ঠিক আছে? তাহলে হরিজন্টাল লাইন যদি হয় তাহলে ওইখানে হচ্ছে গিয়ে কারেন্টের ম্যাক্সিমা অথবা কারেন্টের মিনিমা। এখন ওই জায়গায় যদি কারেন্টের ম্যাক্সিমা অথবা কারেন্টের মিনিমা হয়, এটা বের করার উপায় হচ্ছে পরের বার আরেকবার ডিফারেন্সিয়েট করতে হয়। করলে আমরা বের করতে পারি যে ওখানে কারেন্টের ম্যাক্সিমা আছে না মিনিমা আছে। ওকে, ম্যাথমেটিক্স আমরা এগুলো করে আসছি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মনে আছে? আচ্ছা, যদি এখান থেকে দেখাই যাচ্ছে এটা হচ্ছে কারেন্টের ম্যাক্সিমা, কারেন্ট এখানে রাইজ ছিল তারপরে তার ফল, তাহলে আসলে কারেন্ট যেখানে ভোল্টেজকে ক্রস করে ওই জায়গাটাই তো হচ্ছে আবার কারেন্টের ম্যাক্সিমাম পয়েন্ট। এই কারণে আমি বলছিলাম যে ফিগারটা আঁকা হচ্ছে না বারবার, বুঝতে পারছো? আমার ম্যাক্সিমাটা ক্রসিং পয়েন্টে থাকছিল না, বারবার সরে যাচ্ছিল, বুঝছো? এই কারণে ফিগারটা এতবার করে আঁকতে হয়েছে। এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? না স্যার। কারেন্টের ক্রসিং পয়েন্টটা, কারেন্ট যেখানে ভোল্টেজকে ক্রস করবে ওখানে যে তার ম্যাক্সিমা হবে, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? এটা যদি কারো বুঝতে সমস্যা না থাকে তাহলে পরের স্টেপে যাই। পরের স্টেপে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই জায়গাটায় সবুজ কালি দিয়ে মার্ক করতেছি, ভোল্টেজটা শূন্য হয়ে গেছে, দেখছো? কিন্তু কারেন্ট কি জিরো হয়েছে? না স্যার। কারেন্ট জিরো হয় নাই। তাহলে কারেন্ট যদি জিরো না হয় তাহলে এই কারেন্টটা ফ্লো করবে কিভাবে? কারেন্ট ফ্লো আছে মানে ফ্লো অফ চার্জ রয়ে গেছে, তাহলে কারেন্ট আসলে ফ্লো করবে কিভাবে? বোঝা গেছে? কারেন্ট কিন্তু জিরো হয়নি। আচ্ছা, এই জায়গাটা একটু হারুন রশিদ স্যারের বইয়ের সাথে আমার একটু ডিফারেন্স হয়, কারণ সিমুলেশনের স্যারের ওটা মিলে না আসলে। সিমুলেশন বা অ্যাকচুয়াল সার্কিট আমরা যখন দেখি তখন প্রপারলি ওটা মিলে না। এখানে স্যারের বইতে যেটা লেখা আছে যে এই অবস্থায় ডায়োডটা কন্ডাকশনে থাকবে এবং এই কন্ডাকশন পয়েন্টটা নিচ পর্যন্ত যাবে, এই পর্যন্ত কন্ডাকশন হবে ডায়োডের কন্ডাকশন, কারণ ডায়োডটা অন থাকবে। যতক্ষণ পর্যন্ত কারেন্টটা জিরো না হয় ততক্ষণ পর্যন্ত ডায়োডটা অন থাকবে। কিন্তু আমি স্যার এটার সাথে একমত না, কারণ এখানে আসলে ডায়োডটা আমরা অন পাই না, এই জায়গাটা ডায়োডের মধ্যে আমরা অন পাই না। অন পাই না বলে যার কারণে লোডের অ্যাক্রসের ভোল্টেজটা একটু ডিফারেন্ট হয়ে যায়। এইখানে যেটা আসলে পাওয়া যায়, আমি এটা আবার একটু বড় করে আঁকি। নর্মাল রেজিস্টিভ লোডের ক্ষেত্রে কি হয় আসলে, আমরা যদি ডায়োডের ভোল্টেজটা আঁকতাম, এখানে যদি ডায়োডের ভোল্টেজটা দেখি তাহলে ফরওয়ার্ড কন্ডিশনের সময় তার ড্রপ নাই, জিরো। কিন্তু রিভার্সের ক্ষেত্রে ডায়োড ড্রপটা যদি আমরা দেখি, কনসিডার করি, আমরা যদি ভিডি আঁকি, ভিডি হচ্ছে ডায়োডের, তাহলে আসলে আমরা কি পাবো? এটা এরকম জিরো, তারপরে এরকম আসেনি এখনো, আসুক, আসছে এখন। দেখছো ডায়োডের ড্রপটা যদি আমরা যদি একটা মাল্টিমিটার লাগাই, আমি এখানে প্লাস দিলাম, এখানে মাইনাস দিলাম, ঠিক আছে? ফরওয়ার্ড কন্ডিশনের সময় কি পাবো? এখানে জিরো।
0 ভোল্টেজের ড্রপ। আর রিভার্সের সময় এরকম পাবো, বোঝা গেছে? আচ্ছা, এখন বলা হচ্ছে কি হারুন রশিদ স্যারের বইতে এই জিনিসটাকে আঁকছেন স্যার এইভাবে। আমি একটু আসি, কারেন্টের ওয়েবসাইটটা আমার কিরকম ছিল, এরকম। তার মানে এখানে স্যার বলছিলেন যে কন্ডাকশনটা হবে এই এত দূর পর্যন্ত। যদি ডায়োডের কন্ডাকশনটা এত দূর থাকে তাহলে আসলে স্যার বই অনুসারে ডায়োডের ড্রপটা পাবো আমরা এরকম। বোঝা গেছে? কিন্তু প্র্যাকটিক্যাল সার্কিটে কিন্তু আমরা আসলে এটা পাই না। প্র্যাকটিক্যাল সার্কিটে ডায়োডটা এদিকে বাড়ছে, এরকম ভাবে কন্ডাকশন করে না। রেদার সে কি করে, এই জায়গার মধ্যে প্রচুর নয়েজ ক্রিয়েট করে। এই নয়েজটা তোমরা দেখতে পারবা এখানে, এই জায়গাটার মধ্যে সে প্রচুর নয়েজ ক্রিয়েট করে, যে একবার অন হয় না, অফ হয়। এইটার সময় আসলে কি পাচ্ছি আমরা যেটা দেখি সেটা আসলে ডায়োডের অ্যাক্রোসে, এইটার অ্যাক্রোসে একটা ভোল্টেজ আছে, সাথে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। কারেন্টের ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়নি, কারেন্ট ফ্লো করে যাচ্ছে। আর যদি কারেন্ট ফ্লো করে যায় এবং যদি ভোল্টেজ থাকে, কারেন্ট ফ্লো করে যায় এবং যদি তার ভোল্টেজ থাকে, হ্যাঁ, তাহলে আমরা কি পাবো? কারেন্ট ফ্লো করে যাচ্ছে, সাথে আমার ভোল্টেজ আছে, তাহলে এখানে আমরা কি পাবো? পাওয়ার। বুঝতে পারছো সবাই? জি স্যার। মাঝে মাঝে এত মিথ্যা কথা আমার ভয় লাগে, আমি কি আসলে আছি না বকবক করে যাচ্ছি এমনি? যাই হোক, অন ক্যাম্পাস ক্লাসের এটা খুবই আরামদায়ক। এখন মনে হচ্ছে কবে ছাড়া পাবো। আমিও সব অনলাইনের ব্যাপারে সবসময় নেগেটিভ ছিলাম, আমি কখনোই অনলাইনে খুব একটা ইয়া না। আমি বলতাম যে অনলাইন যে আসলে ইফেক্টিভ ইয়া না, সেটা বোঝা যায় বাইরের ইউনিভার্সিটি গুলার ক্যাম্পাস দেখে। তারা মডার্ন ক্যাম্পাস বানাচ্ছে, প্রচুর মডার্ন জিনিসপত্র, কিন্তু সাথে যে ক্যাম্পাসের সাইজ, ও মাই গুডনেস, মানে ইউনিভার্সিটি সাইজ বলে দেয়। একটা ইউনিভার্সিটির মতো 2-3টা রেল স্টেশন, বাস স্টেশন, আন্ডারগ্রাউন্ড রেল স্টেশন ঢুকায় রাখছে। তার মানে এত স্টুডেন্ট আসবে এবং এত অ্যাক্টিভিটিস এবং এত বড় হবে, তাদের 2টা রেল স্টেশন মানে কি বুঝে দেখছো? একটা রেল স্টেশন নিশ্চয়ই 500 মিটার পর একটা রেল স্টেশন বসায় না, বসায় 2-3 কিলোমিটার পরে। ক্যাম্পাস কত বড় হলে তাদের এরকম রেল স্টেশন লাগতে পারে। মডার্ন সব ফেসিলিটি আছে, কিন্তু সাথে সাইজ অফ নেই। প্রচুর ক্লাস হয়, প্রচুর ফ্যাকাল্টি, প্রচুর স্টুডেন্ট। এখন যদি পাওয়ার আসে, যদি আমার পাওয়ার আসে, সেই পাওয়ারটা আসলে কি হিসাবে আসবে? এনার্জি মানে হচ্ছে এখানে হিট ডিসিপেশন হবে, তার মানে এই ডায়োডটা ড্যামেজ হবে। এবং রিয়েল সিনারিতে আসলে তাই হয়। রিয়েল সিনারিওতে আসলে তাই হয়। আমার কথা বুঝতে পারছো? এখন এখানে হচ্ছে স্যারের বইয়ের সাথে আমার যদি কন্ডাকশন করতো, তার মানে ডায়োডের ভোল্টেজ 0 হইতো, কারেন্ট ফ্লো করতেছে, ভোল্টেজ যদি 0 হয় তাহলে তো আমার সময় পাওয়ার পাবো না। কথাটা বোঝা গেছে? তাহলে তো ডায়োডটা নষ্ট হওয়ার কোনো কারণ নেই। কিন্তু স্যারের বইতে পরে আবার এটা রেমেডি দিচ্ছে, যে ডায়োডটাকে যদি আমাকে সার্ভাইভ করাইতে হয় তাহলে আমি কি করব? রেমেডিটা আরেকটা ফিগার তোমরা দরকার আঁকো, আমি এখানে এই ফিগারে দিয়ে দিচ্ছি সার্কিট ডায়াগ্রামে, তোমরা আরেকটা আঁকো, তাহলে দুটার পরে কম্পারিজন ধরতে পারবা। এইখানে আমি একটা লাল রঙের ডায়োড বসাইলাম। বোঝা গেছে? দেখতে পাচ্ছ? আসছে চলে। স্যার। এইখানে আমরা একটা ডায়োড বসাচ্ছি। যখন আমরা এখানে ডায়োডটা বসাচ্ছি, এই ডায়োডটা খেয়াল করে দেখো, পজিটিভ হাফ সাইকেলের সময় এই ডায়োডটা রিভার্স কন্ডিশনে আছে, ঠিক না? কারণ যেটা মেইন ডায়োড ব্ল্যাক 1, এটা কিন্তু ফরওয়ার্ড কন্ডিশনে। তার মানে আমি এই নোড যদি বলি, নোড 1 এ আমি কিন্তু 1 নম্বর নোড দিলাম,
আসছে। 1 নম্বর নোডে আমি ইনপুট ভোল্টেজ পাচ্ছি, তার মানে লাল লাল কালারের যে ডায়োডটা এটা রিভার্স কন্ডিশনে চলে গেছে, তার মানে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না, কারেন্টটা ফ্লো করবে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের মধ্যে দিয়ে। আচ্ছা, এরপরে যখন আমরা নেগেটিভ হাফ সাইকেলে যাব তখনও কিন্তু এই লাল ডায়োডটা রিভার্স কন্ডিশনে, কারণ সে কিন্তু সোর্সের সাথে অ্যাড হতে পারতেছে না। বোঝা গেছে? ক্লিয়ার? এই ডায়োডের পজিশনটা কিন্তু বুঝে শুনে লাগাবা, যেখানে দিয়েছি সেই জায়গায় হবে। আচ্ছা, এখন কি হবে? এখন যেটা হবে, ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা ছিল, যেটা এনার্জি হিসাবে আসছে হাফ অফ আই স্কয়ার এল, এটা আমরা পড়ে আসছি ইকুয়েশনটা, মনে আছে? এই ইকুয়েশনটা পড়েছি আমরা, ইন্ডাক্টরের স্টোরিং এনার্জি। এসি সার্কিটও পড়ানো হয়, ডিসি সার্কিটে ওইভাবে দেখানো হয় না, কিন্তু এসি সার্কিটে দেখানো হয়। অ্যাট দ্য সেম টাইম ট্রান্সফরমারে যখন ইকুয়েশনগুলো পড়তে থাকি তখন দেখি যে হাফ অফ আই স্কয়ার এল, এটা এসি সার্কিটের ডিসি সার্কিটের শেষের দিকে দেখানো হয় আর কি, ম্যাগনেটিক সার্কিটের স্টোরড এনার্জি হিসাবে। আচ্ছা, এরপর আমরা ট্রান্সফরমারে পড়ি, এরপর আমরা মোটরেও পড়ি এই এই ধরনের ইকুয়েশনগুলো, হাফ অফ আই স্কয়ার এল। এই যে স্টোরড এনার্জিটা আছে, এই এনার্জিটা আমার কি হবে, এই ফ্রিভিলিং ডায়োডের কারণে এই দিক দিয়ে ফ্লো করবে। হ্যাঁ, অ্যারোটা ভালো আসে নাই, আসছে একটু। হ্যাঁ, আচ্ছা, এখন এই সার্কিটটা আমি নতুন একটা স্লাইডে একটু বড় করে আঁকি। হ্যাঁ, এখানে কি আরো কোনো কোশ্চেন আছে? So is it called the fueling diode, sir? জি, কমিউটেশন ডায়োড বলা হয়, ফিউলিং ডায়োড বলা হয়। পজিটিভ হাফ সাইকেলের সময় আমার কারেন্ট ফ্লো করছে এই ডিরেকশনে, আমার এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। নেগেটিভ হাফ সাইকেলের সময় আমার কারেন্ট ফ্লো করছে এই ডিরেকশনে, এই লুপের মধ্যে। এভাবে কিভাবে কারেন্ট ফ্লো করছে খেয়াল করে দেখো। পজিটিভ হাফ সাইকেলের সময় আমাদের যদি কারেন্টের ওয়েভশেপটা যদি একটু চিন্তা করি, কারেন্ট রাইজিং, ওকে, কারেন্ট রাইজিং, এই ভোল্টেজকে যেখানে ক্রস করতেছে ম্যাক্সিমাম পয়েন্টের পরে সে কারেন্ট আবার ফল করবে। আচ্ছা, আমি আর ভোল্টেজের ওয়েভশেপটা এখন আঁকলাম না, এই পর্যন্ত কারেন্ট রাইজিং। তাহলে এখন যদি আমি এল ডিআই ডিটি চিন্তা করি, তাহলে তার স্লোপ এখানে পজিটিভ, স্লোপ কি এই পোর্শন পর্যন্ত পজিটিভ, আর এরপরে দেখো এখানে স্লোপটা তার ম্যাক্সিমাম পয়েন্টের পরে আমার স্লোপটা নেগেটিভ। এটা বুঝতে হবে আর কোনো সমস্যা আছে? এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, আজিল হাকিম, জি না Yes, স্যার। sir. এটা বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। নাই। তাহলে এখন বলো তো, নেগেটিভ হাফ সাইকেল যে কমলা দিয়ে আঁকলাম, এখন এখানে ইন্ডাক্টরের পোলারিটি কি হবে? স্যার নেগেটিভ। কোথায় বসাবো নেগেটিভ? পোলারিটির টার্মিনাল গুলো বলো তো, তাহলে কি কি হবে, কিভাবে লিখবো? এক নম্বর পয়েন্ট থেকে শুরু করি। এই এক, এখানে কি দিব? এই দুই, এখানে কি দিব? এই তিন, এখানে কি দিব? এই চার, স্যার এক নাম্বার নেগেটিভ। হ্যাঁ, তারপরে স্যার 2 এ পজিটিভ। দুই নম্বরে, এক নম্বরে নেগেটিভ, আচ্ছা দিলাম। 3 নম্বরে পজিটিভ, তারপরে স্যার 3 এ নেগেটিভ, 4 এ পজিটিভ। এটা হয়েছে।
এটার পক্ষে গিয়ে কে? সাদমান হক। সাদমান হক জি স্যার। বলো হয়েছে? মাইনাস লাস্টেরটা স্যার প্লাস। হ্যাঁ লাস্টের প্লাস, এটা উঠছে এতক্ষণে। ও জি স্যার। মাইনাস, জি স্যার মনে তো হচ্ছে ঠিক আছে। ভালো করে দেখো। মশিউর রহমান, জি স্যার। বলতো ঠিক আছে কিনা ওরিয়া? স্যার এটা কি রিভার্স বাসের সময় না? হ্যাঁ, স্যার রিভার্স বাসের বলতেছে এক সময়। নাম্বার পয়েন্ট হবে মাইনাস, 2 নাম্বার পয়েন্ট হবে প্লাস, 3 নাম্বার পয়েন্ট হবে মাইনাস, 4 নাম্বার পয়েন্ট হবে প্লাস। স্যার এটা কি রিভার্স বাসের সময়? জি, নেগেটিভ হাফ সাইকেল। জি স্যার, এরকম একটা হওয়া উচিত। ভালো করে দেখে বলছো? অজয় কুমার ঘোষ। জি স্যার। ঠিক আছে। স্যার ইন্ডাক্টর একটা চেঞ্জ হওয়ার কথা ছিল। যেহেতু স্যার আর পোলারিটি চেঞ্জ রেজিস্ট্যান্সটা? হয়ে যাচ্ছে। স্যার রেজিস্ট্যান্সটা ঠিকই থাকবে স্যার। হ্যাঁ, আর রেজিস্ট্যান্সটা? রেজিস্ট্যান্সটা ঠিক থাকবে স্যার। হ্যাঁ, রেজিস্ট্যান্সটা ঠিক থাকবে। গুড। ইন্ডাক্টরটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কারণ যেহেতু পোলারিটি চেঞ্জ হচ্ছে, ইটস ভেরি লজিক্যাল। আর রেজিস্ট্যান্সটা খেয়াল করে দেখো, আমি কিন্তু কারেন্ট উপর থেকে নিচে যাচ্ছে আগের মতোই, কারেন্টের ডিরেকশন কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, কারেন্টের ডিরেকশনে কিন্তু চেঞ্জ হয়নি। ভিএল এবং আর এর মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা না, কিন্তু কারেন্টের স্লোপ চেঞ্জ হওয়ার কারণে ভিএল এর পোলারিটিটা চেঞ্জ হবে। তার মানে এটা উপরে প্লাস, এখানে মাইনাস। এটা ইন্ডিকেশন করে কি, ইন্ডাক্টরটা যেটা আগে এনার্জি সিঙ্ক করতো, এখন সে পোলারিটি চেঞ্জ হয়ে যাওয়ার পরে সে তাহলে এখন এনার্জি সোর্সিং করবে, সে সোর্স হিসাবেই কাজ করবে। বোঝা গেছে? এখানে ইকুয়েশনটা দাঁড়াবে ভিএল সমান সমান ভিআর। বোঝা গেছে? এই ফ্রি হুইলিং ডায়োড দিয়ে এই কারেন্টটা ফ্লো করবে, তার মানে এল ডিআই ডিটি সমান সমান আইআর। ক্লিয়ার? এল ডিআই ডিটি সমান সমান আইআর। এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারবো যে আসলে কারেন্ট কিভাবে ফল করবে। ওকে, এবং খেয়াল করে দেখো 4 নম্বর পয়েন্টটা প্লাস হওয়ার কারণেই কিন্তু আমার এই ফ্রি হুইলিং ডায়োডটা ফরওয়ার্ড কন্ডিশনে যাচ্ছে। 4 নম্বর পয়েন্টটা প্লাস হওয়ার কারণেই এই ফ্রি হুইলিং ডায়োডটা ফরওয়ার্ড কন্ডিশনে যাচ্ছে। আর 1 নম্বর পয়েন্টটা প্লাস, নো ডাউট, কিন্তু যেহেতু 4 নম্বরটা হচ্ছে এনার্জি সোর্স, তার মানে এখান থেকে কারেন্টের ফ্লো ডিরেকশন এটা হাই থাকবে বলেই ড্রপ করে তোমার ওই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো করবে। অনেকে কোশ্চেন করতে পারে, স্যার ডায়োডের তো নেগেটিভ টার্মিনাল প্লাস আছে, আবার পজিটিভ টার্মিনাল প্লাস আছে। হ্যাঁ, ইটস ট্রু, কিন্তু তোমাদের হয়তো এই একটু জানা আছে হয়তো, তারপর একটু ধরাই দিই। এই একটা ডায়োড, এখানে 5 ভোল্ট দিলাম, এখানে 10 ভোল্ট দিলাম, 10টা আসে নাই এখনো। বলো তো এই ডায়োডটা ফরওয়ার্ড কন্ডিশনে না রিভার্স কন্ডিশনে? স্যার ফরওয়ার্ড। হ্যাঁ, বুঝি নাই। স্যার ফরওয়ার্ড কন্ডিশনে। স্যার ফরওয়ার্ড Good. কন্ডিশনে। এখন এখানে 0 ভোল্ট দিলাম, ওখানে 5 ভোল্ট দিলাম, ডায়োডটা ফরওয়ার্ড না রিভার্স? স্যার এবার রিভার্স। এবার রিভার্স কন্ডিশনে এখানে 0 ভোল্ট দিলাম আর ওই পাশে -5 দিলাম। ফরওয়ার্ড। গুড, বোঝা গেছে? এই কারণে এই ফিলিং ডায়োডটা ফরওয়ার্ড কন্ডিশনে কাজ করবে, কারণ রেজিস্ট্যান্স কিন্তু সোর্স না। ইন্ডাক্টরের মধ্যে যে এনার্জি স্টোরটা ছিল, স্টোরড এনার্জি, সেটা তখন ভোল্টেজ সোর্স হিসেবেই কাজ করবে, ভিএল। ওকে, এই বন্ধু কারো কোনো কোশ্চেন?
স্যার এই একটা জিনিস একটু কনফিউশন আছে আমরা পজিটিভ সাইকেলের পরে যখন নেগেটিভ সাইকেল আসে তার মাঝখানে স্যার এই এনার্জিটা ডিসিপেট হবে না? পজিটিভ সাইকেলের পরে যখন নেগেটিভ সাইকেল আসে তার মাঝখানে এনার্জিটা ডিসিপেট হবে কিনা, হ্যাঁ তাই তো হবে। আমি পুরোটা আবার ফিগারটা আঁকি, তাহলে বুঝতে পারবা। এখন তোমার কোশ্চেনটা আবার একটু বলবা মশিউর? স্যার পজিটিভ সাইকেল শেষ হওয়ার পরপরই যে এনার্জিটা স্টোর হবে সেটা তো তার পরপর ডিসিপেট হওয়ার কথা ইন্ডাক্টর থেকে। এক্স্যাক্টলি। নেগেটিভ এখানে সাইকেলে পজিটিভ সাইকেল শেষ, সবুজ কালি রাখলাম, ঠিক আছে? এই এনার্জিটা আই স্কোয়ার আর হাফ অফ আই স্কোয়ার এল, এই এনার্জিটা আসলে ইন্ডাক্টরের মধ্যে স্টোর আছে। এখানে কারেন্টের যে ভ্যালুটা, এইটা আমার রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ডিসিপেট করবে। এই হাফ সাইকেল কিন্তু কন্ডাকশনে যায়। তাহলে তখন নেগেটিভ সাইকেলটা স্ট্যান্ড বাই থাকবে নাকি? স্ট্যান্ড বাই তো না, এটা কন্ডাকশনে নাই, আসবে না। তুমি যখন ফ্রিহুইলিং ডায়োডটা বসাই দিচ্ছ, বুঝা গেছে? আচ্ছা স্যার, জি স্যার বুঝতে পেরেছি। এটা তখন আর কন্ডাকশনে আসবে না। তুমি আউটপুট যদি দেখো, খেয়াল করে দেখো, ভি আউট কিন্তু জিরো পাবা, আউটপুট ভোল্টেজ কিন্তু জিরো পাবা তখন। বলতো কেন? আপনি বলতে পারেন স্যার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ইয়ে আছে, অথচ আপনি বলতেছেন আউটপুট জিরো। ভি আউট কিন্তু তখন জিরো, আমি কিন্তু জিরো আঁকছি, দেখছো ভি আউট? জি স্যার। বলতো কেন? ভি আউটটা মেজার করে দেখছিলাম কোথায়, কোন কোন টার্মিনালে বলো তো? স্যার ভি আউটটা এই যে দেখছিলাম কোন টার্মিনালে? 1 আর 4 এ নাকি স্যার? গুড, 1 আর 4 এ না? ভি আউট তো পুরোটাই তাই। জি স্যার। আচ্ছা, তাহলে ভোল্টেজের রাইজ হচ্ছে গিয়ে তোমার কোথায়? ইন্ডাক্টরের মধ্যে, আর ভোল্টেজের ফল হচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে। তাহলে ওখানে যদি কেভিএল নেই, তাহলে ওখানে জিরো না? তার মানে ফরওয়ার্ড কন্ডিশনের যে ডায়োডটা, ফ্রি হুইলিং ডায়োড যখন ফরওয়ার্ড কন্ডিশন, তখন তার থিওরিটিক্যালি তার অ্যাক্রসে ভোল্টেজ কত? জিরো। এর মানে ভি আউটটা তখন জিরো পাই। এখানে আমরা ভি আউটটাই জিরো আসছি কিন্তু। মুর্শিদা স্যার খাতুন, বলো। আরেকটা ব্যাপার যেটা স্যার, নেগেটিভ সাইকেলে যেহেতু হাফ ওয়েভ রেক্টিফায়ার, তাহলে স্যার নেগেটিভ সাইকেলে জিরো হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু আমরা এরপরে যখন আবার একটু আসবো তখন দেখবো যেগুলো সবসময় জিরো হয় না। জি স্যার। মুর্শিদা খাতুন, Yes, sir. কনসেপশন ক্লিয়ার? जी sir. কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন গুলা অ্যান্সার করতে গেলে বুঝে শুনে অ্যান্সার করতে হবে। এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে এখানে?
না স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি এখন ফুল ওয়েভ চিন্তা করি, তাহলে ফুল ওয়েভটা কেমন হবে? ফুল ওয়েভ রেকটিফায়ার যদি চিন্তা করি, এসো সবাই মন মরা কেন? শীতকাল চলে আসছে, শীত কেমন? স্যার ভালো, অনেক হ্যাঁ, ভালোই। মসুদ না আসুদানি কোথায়? স্যার চাঁদপুরে। চাঁদপুর তো বেশি শীত না। জি স্যার, মোটামুটি ভালো কুড়িগ্রাম স্যার। আসুদে, স্যার ভালোই শীত কুড়িগ্রামে কি? পড়ছে। দিনাজপুর, রংপুর, জি স্যার, ওইদিকে তো দিকেও নাই? স্যার রংপুরে জি স্যার। পঞ্চগড়ে স্যার আছি স্যার। রংপুর রংপুর আছে, রংপুরে ঠান্ডা কেমন? মানে স্যার আমি ঢাকায়, আমার বাড়ি রংপুরে স্যার। ও আচ্ছা, স্যার ওই ঠান্ডা পড়ছে স্যার। স্যার আসলে এদিকে কেমন তো প্রচুর রংপুর? ঠান্ডা পড়ে স্যার রাত্রে স্যার। আচ্ছা, যাই হোক, শীতকাল জি স্যার। আসলে ঠান্ডা ঠান্ডা বাঁধায়ও না, তাহলে আবার বিপদে পড়ে যাবে। আচ্ছা, আঁকছো সবাই? খেয়াল করে দেখো, এইখানে আমাদের যে জি জিনিসটা স্যার। হয় সেটা হচ্ছে গিয়ে কারেন্ট যখন ভোল্টেজকে ক্রস করে তখন ওই জায়গার মধ্যে পিকটা আসে, প্রত্যেকটা পিকের এরকম আসবে। যদি আমার কারেন্টের পরিমাণ সাফিসিয়েন্ট হয়, তার মানে হচ্ছে ভিআর এবং ভিএল এর মান, সরি, রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের মান যদি আমার কম হয় তাহলে কারেন্টের মান বেশি হবে। আচ্ছা, এট দ্য সেম টাইম যদি ইন্ডাকটিভ হয় তখন কারেন্ট আর জিরো হয় না, জিরো হওয়ার আগেই সে আবার রাইজ করে। এখানে কারেন্ট আসলে ল্যাগিং কতটুকু থাকবে সেটা ডিফাইন করে দেয় আমার ভিআর এবং ভিএল এর মান, সরি, রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের মান। এখানে আমরা যে থিটাটা কাউন্ট করি সেই থিটাটা আসলে এরকম ভাবে আমরা চিন্তা করতে পারি যে এখানে পিছে যে স্লোপটা আসতেছে এইটার কারণে যতটুকু ডিলে হয় এই থিটাটাই হচ্ছে আমার ইন্ডাকট্যান্সের কারণে ডিলে। এখানে আমরা একটা স্লোপ এঁকে মোটামুটি ইয়ে করতে পারি, কিছুটা অ্যাপ্রক্সিমেট করতে পারি এখানে আসলে কতটুকু থিটা আছে। বোঝা গেছে কথাটা? এই থিটার মানে এখানে কারেন্টটা কতটুকু রাইজ করবে সেটা আমরা বের করতে পারি। তোমরা যখন সফটওয়্যারে ইয়ে চালাবা, কে মানে পিসপ্রাইস চালাবা, তখন দেখবা যে এইটা ধরা পড়ে যেখানে কতটুকু ডিলে হচ্ছে তার ডিপেন্ড করে আমার এক্সেল এবং আর এর উপর। ওকে, আচ্ছা, এখানে আমরা ঠিক একইভাবে
একটা ফ্রি হুইলিং ডায়োড যদি না দেই তাহলে কি হবে, আমরা এদিক দিয়ে পজিটিভ হাফ সাইকেলের কারেন্ট ফ্লো করবে, এদিক দিয়ে যাবে, এখান দিয়ে বেরিয়ে আসবে। আসুক, ছবিটা আসেনি এখনো, পাইছো? আচ্ছা, কারেন্টের ফ্লোয়ের ডিরেকশন হবে আমার এইভাবে, অ্যারো সাইন দিয়ে আমি দেখালাম। আচ্ছা, নেগেটিভ হাফ সাইকেলের সময় কি হবে? নেগেটিভ হাফ সাইকেলের সময় আমার এই ডিরেকশনে বেরিয়ে আসবে। বোঝা গেছে? নেগেটিভ হাফ সাইকেলের সময় কারেন্টের ডিরেকশনটা এরকম পাবো। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? খেয়াল করে দেখো, যদি আমরা এখন এখানে ফ্রি হুইলিং ডায়োড দেই তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে যদি আমরা এখন ফ্রি হুইলিং ডায়োড দিই তাহলে আমার নেগেটিভ হাফ সাইকেলের সময় নেগেটিভ হাফ সাইকেলের সময় আমার কি হবে, যতক্ষণ পর্যন্ত না ওই ভোল্টেজটা ডায়োডের সামান্য ড্রপ আবার না হবে ততক্ষণ পর্যন্ত এটা পাবো। আমার ফ্রি হুইলিং পাথটা দিলে ইন্ডাকটিভ কারেন্টটা ওর মধ্যে দিয়ে ফ্লো করতে পারবে। এটা আসলে ফুল ওয়েভের ক্ষেত্রে, ফুল ওয়েভ ফুল ব্রিজ রেকটিফায়ারের এই ইম্প্যাক্টটা দেখা যায় কম, কারণ আমার ডায়োড আসলে কন্ডাকশনে থাকে। ক্লিয়ার? এখন এই জিনিসটাকে যদি আমরা থাইরিস্টর দিয়ে চিন্তা করি তখন কি দাঁড়ায়, এটা যখন আমরা থাইরিস্টর দিয়ে চিন্তা করব তখন এটা কিভাবে কাজ করে। দেখতে পাচ্ছ তো না? না, ভালো হয়নি ছবিটা। আমরা একটা থাইরিস্টর দিলাম, এখানে ডায়োডের পরিবর্তে একটা থাইরিস্টর দিলাম, থাইরিস্টরটা এই জায়গাটা ফায়ার করলাম। বোঝা গেছে? থাইরিস্টরটা যদি এই জায়গায় ফায়ার করি তাহলে তার আউটপুট ভোল্টেজ আসলে কেমন হবে খেয়াল করে দেখো। আমরা যদি এখানে ফায়ার করি থাইরিস্টরটাকে, আউটপুট ভোল্টেজটা পাবো আমরা এখান থেকে শুরু হবে হয়ে এই পর্যন্ত গেল, এই পর্যন্ত পাই পর্যন্ত গেল। আচ্ছা, ফায়ার করলাম আমরা আলফা ডিলে করে, এটাকে আমরা বলি ফায়ারিং অ্যাঙ্গেল। আলফা, এটাকে আমরা বলি ফায়ারিং অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা, থাইরিস্টর বন্ধ করার উপায় কি ছিল মনে আছে? তিনটা ছিল স্যার। না না, সেই যে একটা হচ্ছে পাওয়ার সাপ্লাই করে দিতে হবে, একটা হচ্ছে স্যার চেঞ্জ করতে হবে, মানে ফুল লাইটে চেঞ্জ করতে হবে,
হোল্ডিং কারেন্টটা মনে হয় কমাই দিতে হবে। স্যার হোল্ডিং কারেন্টের নিচে রাখতে হবে স্যার। আচ্ছা, এখন গুড। এখন এখানে যদি আমরা ইন্ডাকটিভ লোড ব্যবহার করি তাহলে এটা এরকম হবে। ঠিক আছে, তাহলে আমার ইন্ডাকটিভ কারেন্টটা এরকম। এখন খেয়াল করে দেখো এই জায়গাটায় ভোল্টেজ কিন্তু পাইতে 0 হয়ে গেছে, কারেন্ট 0 হয়েছে। না স্যার। কারেন্ট 0 হয়নি। কারেন্ট যদি 0 না হয় তাহলে থাইরিস্টরের কন্ডাকশন বন্ধ করবে? না স্যার। থাইরিস্টরের কন্ডাকশন বন্ধ হওয়ার যে ক্রাইটেরিয়া সেটাতে কিন্তু সে যায়নি। তাহলে সে কি করবে, এই থাইরিস্টরটা চলতেই থাকবে, অন থাকবে। এটা যদি অন থাকে তাহলে তুমি নেগেটিভের সময়ও এই আউটপুটটা দেখতে পারবা। বোঝা গেছে? নেগেটিভের সময় যে আউটপুটটা এই পর্যন্ত এটা তুমি পাবা যতক্ষণ পর্যন্ত না কারেন্ট 0 হয়। তার মানে আসলে টোটাল আউটপুটে দাঁড়াবে কিরকম, আলফা থেকে শুরু হবে হয়ে এইটা কতক্ষণে গিয়ে 0 হবে, এই পয়েন্টটা। বুদ্ধি আছে কারণ? বুদ্ধি একটু চিন্তা করি, এটা কত হবে, এই অ্যাঙ্গেলটা, এই ডিফারেন্সটা কত, এই থিটা। থিটা পাইলাম কোত্থেকে? থিটা পেলাম কোত্থেকে? জেড থিটা। স্যার যে ডিলে যেটা হলো স্যার। গুড, ডিলে না, এটা হচ্ছে কি ল্যাগিং। tan ইনভার্স জি, tan ইনভার্স এক্সেল বাই আর ঠিক আছে। ওকে, এই তো পারছো। এটা হচ্ছে কি আমার সেই থিটাটা। মানে আমি আলফা থেকে ফায়ার করলে থিটা পর্যন্ত যাবে। তাহলে এটার আউটপুট ভোল্টেজ যদি ভিডিসি বের করতে চাই তাহলে কি দাঁড়াবে? ভিডিসি যদি বের করতে চাই তাহলে কি লিখবো, ভাগ করবো কি 1/2 পাই দিয়ে গুণ করবো, তারপর 2 পাই দিয়ে ভাগ করবো, লিখবো কত, আলফাতে শুরু হলো আর যাবে কই পর্যন্ত, পাই প্লাস থিটা। ঠিক আছে, আর ফাংশনটা যদি ভিএম সাইন থিটা হয় ভিএম সাইন থিটা ডি থিটা। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে নেই, তারপর আরেকটা টপিকে ঢুকবো। হ্যাঁ, ছোট্ট একটা টপিক, এইটার অ্যাসোসিয়েটেড একটা টপিক। अच्छा, नुसरत सुल्ताना क्या? मोहम्मद आरिफुल इस्लाम। आरिफुल इस्लाम। मोहम्मद आबू दर्दा। यस सर। मुशफिक रहमान। यस सर। सालसाबिल फारिया। Present, sir. बारजाना मामा। Sir, present. राबिया शर्मीन। Yes, sir. Yes, sir. मिनहाज अहमद। प्रेजेंट सर। मोहम्मद सलमान हुदा। প্রেজেন্ট স্যার। आरिया रहीम। लामिया शर्मीन। Yes, sir. सुमैया हसन। Yes, sir. Yes, sir. কয়দিন দাও, কে দিলা? স্যার ইকো হচ্ছিল, আমি একাই দিয়েছি। সুমাইয়া হাসান না? আচ্ছা। Yes, sir. সাদমান হক।
Yes, sir. মির্জা সালেম, Yes, sir. আনন্দ, আনন্দ সর্বাদিয়া, মুর্শিদা খাতুন, Yes, sir. আফিয়া মোস্তফা, Yes, sir. খায়রুল হাসান, Yes, sir. আজিল হাকিম, Present, sir. আমিরুল ইসলাম, Present, sir. এস কে আব্দুর রহিম, Present, sir. সিফাতুল আলম, সিফাতুল আলম, ফাহমিদা আশরাফি, Yes, sir. মোহাম্মদ আসাদুজ্জামান, Yes, sir. সুখদেব দাস, Present, sir. নুরুদ্দিন সাকিব, নুরুদ্দিন সাকিব নাই, মশিউর রহমান, Present, sir. খালিদুল ইসলাম, Yes, sir. আব্দুল্লাহ আল মুশাররফ, Yes, sir. নাফিসা তাসনিম নাই, আসিফ বিন নিজাম, Yes, sir. শাহেদ আমিন, Yes, sir. আলিয়া হায়দার চৌধুরী, Present, sir. মহসিনা তাহসিন, আসিফ বিন নিজাম কে আছো? জি স্যার, আসিফ বিন নিজাম। নাই? আসিফ স্যার, ইয়েস স্যার। তারপর হচ্ছে মহসিনা তাহসিন, আয়শা আবেদিন, প্রেজেন্ট স্যার। আয়শা আবেদিন, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ তহিদুজ্জামান, Yes, sir. সজল কুমার ঘোষ, Yes, sir. রাকিবুল ইসলাম খান। Yes, sir. আচ্ছা, যারা যারা অ্যাবসেন্ট একটু তাদের নামগুলো বলি। নুসরাত সুলতানা কেয়া, আরিফুল ইসলাম। ইয়েস স্যার, আরিফুল ইসলাম আছে স্যার। গুড। তারপর হচ্ছে ফারিয়া রহিম রুমি, আনন্দ সর্বদিয়া। Yes, sir. ফারিয়া রহিম রুমি কে তুমি Yes, sir. প্রেজেন্ট দিলা না? তোমার নাম কি? ফারিয়া রহিম রুমি। স্যার আমার তো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। জি স্যার, আমার স্যার বাসা নেটওয়ার্কের কোথায়? সমস্যার জন্য আমি দিতে পারিনি স্যার। বাসা কোথায়, ঢাকা না ঢাকার বাইরে? স্যার বাসা আজিমপুরি, কিন্তু নেটওয়ার্ক ভালো না, নেটওয়ার্ক ভালো না। বাসা আজিমপুর, নেটওয়ার্ক ভালো না, তুমি অ্যাটেন্ডেন্স দিতে পারো না? হ্যাঁ, আমার বাসা ঢাকা কলেজের এখানে, তো তোমার তো এখানে হাত তুললে আমার তো দেখার কথা। নুরুদ্দিন সাকিব। স্যার এই কয়েকদিন একটু প্রবলেমই হচ্ছে, ডিসকানেক্ট কালকে স্যার তিনটা মানে নুরুদ্দিন সাকিব, এই ক্যাপস্টোন মিটিং আমার মানে সমস্যা হয়েছে, কথাই বলতে পারি না। নুরুদ্দিন সাকিব, সিফাতুল আলম, হাফিজা তাসনিম, মুহসিনা তাহসিন। ওকে, স্যার আমি তো লেট রেজিস্ট্রেশন স্যার, আমার তো অনেকগুলো অ্যাডমিশন করে এসেছি। আর দূরে অ্যাটেন্ডেন্স নিয়ে তো চিন্তা করবেন। আচ্ছা, এখন যেটা আসি, এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত যদি কোশ্চেন না থাকে তাহলে পরের স্টেপে আসি। পরের স্টেপে আমরা যেটা দেখব, এইখানে যদি আমরা একটা ফ্রি উইলিং ডায়েট দিয়ে দিই তাহলে আসলে আউটপুটটা কেমন হবে। কমলা রঙের একটা ফ্রি উইলিং ডায়েট বসাই দিলাম, বুঝতে পারছো? কমলা রঙের একটা ফ্রি উইলিং ডায়েট যদি বসাই দিই তাহলে কি হবে? তাহলে খেয়াল করে দেখো, যখনই আমার নেগেটিভ এটা পাবো, আমি নেগেটিভ হাফ সাইকেল আসবে, আমার নোড নাম্বার দিই, এই নোড 1 যদি বলি এটাকে,
হ্যাঁ, নোড 1টা কি হবে, নেগেটিভ চলে আসছে এখানে, আর এতে পজিটিভ। এখানে যদি নেগেটিভ আসে, তাহলে কি দেখবো আমরা? আমরা দেখবো এই ডায়োডটা ফরওয়ার্ড কন্ডিশনের জন্য উপযুক্ত হয়ে গেছে। এই ডায়োডটা তখন ফরওয়ার্ড হবে, আর ফরওয়ার্ড হওয়া মাত্রই কি দাঁড়াবে, আমার কারেন্টের ফ্লোটা এইটার মধ্যে দিয়ে করতে থাকবে, এই পথে। আর এই পথে যদি কারেন্টের ফ্লো হইতে থাকে, তাহলে আমি আসলে কি দেখবো, ভি আউট কিন্তু 0 হয়ে যাবে। তার কারণ খেয়াল করে দেখো, ভি আউট সমান ভিআর প্লাস ভিএল। এখন ভিআর এ ভোল্টেজের ড্রপ, আর ভিএল হচ্ছে কারেন্ট ভোল্টেজের রাইজ। তার মানে হচ্ছে গিয়ে এই দুইটা মিলে এখানে আউটপুট 0। কথাটা বোঝা গেছে? ভিআর এ হচ্ছে ভোল্টেজের ড্রপ, আর ভিএল হচ্ছে ভোল্টেজের রাইজ। তাহলে এই ডায়োডটা যদি এতক্ষণ যেটা ভি আউট দেখতেছিলাম সেটা হয়ে যাবে, তার মানে নেগেটিভে আমরা কোনো আউটপুট আর পাচ্ছি না, কারণ কারেন্টের কন্ডাকশন বন্ধ হয়ে যাবে থ্রু থাইরিস্টর। কারেন্টের পাথ বাইপাস পাথ পেয়ে গেছে। এর জন্য এই ফ্রি হুইলিং ডায়োডটাকে কমিউটেশন ডায়োডও বলে। কমিউটেশন কেন? ওই যে সে পথ তৈরি করে, পথ, এর জন্য তাকে কমিউটেশন ডায়োডও বলে। বোঝা গেছে? ওকে, তাহলে এখন তাহলে তার আউটপুটটা কিরকম হবে? আলফা যখন দিলাম আউটপুট পাবো, এরপরে পাই পর্যন্ত গিয়ে আউটপুট 0। বোঝা গেছে? তাহলে আলফা থেকে শুরু হবে, তাহলে ভিডিসি যদি বলি, এখন কি দাঁড়াবে ইকুয়েশন? 1/2 পাই, আলফা থেকে শুরু হবে, পাই পর্যন্ত যাব, তারপর যদি তোমার ফাংশন ভিএম সাইন থিটা, ভিএম সাইন থিটা। এটা বুঝতে কারণ সমস্যা আছে? আচ্ছা, আমি বলো তো, আগেরটার ভিডিসি বেশি হবে না এটার ভিডিসি বেশি হবে? আগেরটার ভিডিসি বেশি হবে না এটার ভিডিসি বেশি হবে? স্যার আগেরটা বলতে মানে এই যে ফ্রি হুইলিং ছাড়া? হ্যাঁ, ফ্রি হুইলিং ছাড়া। স্যার এটা তো স্যার বেশি, আগেরটা বেশি বলতে এটা তো স্যার পাইয়ের বেশি ছিল লিমিটটা। কোনো উত্তর নাই কেন? স্যার আগেরটাই স্যার। আগেরটা বেশি হবে? হইলো জি না, স্যার। পারলাম না, ভুল হইলো। ভুল হইলো কেন আমি দেখাই দিই। আগেরটা হচ্ছে গিয়ে আমার নেগেটিভে কিছু ভ্যালু আছে না, এখন গড় যদি নিতে চাও, যে মাইনাস পাইছে তোমার গড় কমাই দিবে না? জি স্যার। তাহলে এখন কোনটা বেশি হবে? পরেরটা স্যার। কয়টা মানে আলফা থেকে পাই পর্যন্ত নিলে বেশি পাবা। ঠিক আছে? এই বন্ধু আরো কোনো কোশ্চেন? হ্যাঁ, এই বন্ধু আরো কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার তাহলে আমরা তো স্যার থাইরিস্টর ইউজ করে হচ্ছে যে এই স্যার রেকটিফায়ার কি করতে পারি স্যার? মানতে পারি তাই না স্যার? হ্যাঁ, থাইরিস্টর শুধু রেকটিফায়ার বানাতে পারি, এবং কন্ট্রোল রেকটিফায়ার, এটাতে আসবো। এই জন্য থাইরিস্টরের আরেকটা নাম হচ্ছে কন্ট্রোল রেকটিফিকেশন, এটাকে আরেকভাবে বলা হয় সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার বা এসসিআর। বুঝতে পারছো? এবং কন্ট্রোল রেকটিফিকেশন হলে আমি আলফাকে যেভাবে রাখতেছি সেভাবে রেখে
আমি কন্ট্রোল আউটপুট তৈরি করতে পারি। সুবিধা কি? সুবিধা হচ্ছে আমার যতটুকু বিডিসি দরকার ততটুকু বিডিসি আমি তৈরি করব। অনেক সময় আমাদের খুব লো লেভেলের বিডিসি তৈরি করতে হয়, তার কারণ হচ্ছে আমরা ডিসি মোটর দিয়ে, আমি জানি না তুমি জিনিসটা জানো কিনা, টারবাইন যখন চিন্তা করা হয়, টারবাইন কিন্তু খুব সহজে বন্ধ করে না, টারবাইন বন্ধ করে ধীরে ধীরে, আবার যখন চালু করে তখন সেটা চালু করে ধীরে ধীরে। প্লেনের টারবাইন গুলা ইউজুয়াল ক্ষেত্রে দেখা যায় যে খুব ছোট স্টপ ওভার হলে, মানে দীর্ঘক্ষণের স্টপ ওভার না হলে ছোট টারবাইনগুলো বন্ধ করে না, না করে আস্তে 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 চলতে থাকে। তো দেখা যায় যে আমরা একটা ওইখানে ডিসি মোটর দিয়ে টারবাইনগুলো ঘুরাইতে থাকে, ফুয়েল না দিয়ে ডিসি মোটর দিয়ে ঘুরে থাকে, কারণ ফুয়েল দিলে অনেক সময় ফুয়েলের কস্টের সাথে ম্যাচ করে না। তো ইন্টারনাল যে জেনারেটর আছে সেই জেনারেটর দিয়ে সেই টারবাইনগুলোকে আস্তে আস্তে ঘুরে থাকে। তার কারণ হচ্ছে তোমার এয়ারপোর্টে যদি বাতাস থাকে, তারপর আদার্স কোনো সমস্যা থাকে, তখন যদি তুমি একটু বেশি বাতাস হলে বা ইয়ে হলে, এয়ারপোর্ট তো খোলা জায়গা, ওই জায়গাটা তুমি যদি টারবাইনকে এমনিতে ওপেন ফেলে রাখো, টারবাইন ব্লেড গুলা বেঁকে যায়। এখন বলতে পারো এই এত শক্ত জিনিস বেঁকে যায়, বাঁকাটা হচ্ছে খুব কম, অ্যাট দি অর্ডার অফ মাইক্রোমিটার, কিন্তু সেটাও তার জন্য খারাপ। যেই কারণে ওই মোটরগুলা ডিসি মোটর দিয়ে আস্তে 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 করে ঘুরানো হয়, যে ফ্রি রানিং এ দিয়ে রাখে। আবার যখন আমরা ইয়ে করি, ওই যে স্টিম টারবাইন যখন চালু করি, স্টিম টারবাইন কিন্তু সরাসরি স্টিম ইনজেক্ট করা হয় না, যেটা করা হয় টারবাইনগুলোকে একটু একটু করে রোটেশনে দেওয়া হয়। এখন রোটেশনে দিতে গেলে ওই স্টিম টারবাইন যেগুলা, এগুলার ওজন হচ্ছে অনেক অনেক, মানে ইউ কান্ট ইমাজিন, 70 টন, 100 টন, 200 টন, এরকম বড় বড়, মানে 230, তারপরে 450 মেগাওয়াটের যে জেনারেটর গুলা সিঙ্গেল ইউনিট, সেগুলো টারবাইনের ওজন অনেক। তো ওই টারবাইন গুলাকে আমরা আগে ডিসি মোটর দিয়ে একটু একটু করে ঘুরাইতে থাকি। ঘুরন্ত অবস্থার মধ্যে ইনার্শিয়াটা, মানে স্ট্যাটিক থেকে ডাইনামিক্সে যাওয়ার পরে আমরা তার মধ্যে স্টিম দিয়ে ইনজেক্ট করি, আদারওয়াইজ স্টিমের প্রেসার এবং টেম্পারেচার টারবাইন ব্লেড দিয়ে নষ্ট করে দেয়। তো এই ডিসি মোটর গুলাকে খুব স্লো স্পিডে ঘোরানোর জন্য আমরা এরকম থাইরিস্টর কন্ট্রোল রেকটিফায়ার ব্যবহার করি। এগুলো আস্তে 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 করে মোটরকে ঘুরায়, বুঝছো? এবং এগুলো বুঝতেই পারতেছে যে কস্ট এ লট, হিউজ মানি। এবং সেদিন সিমেন্সের ওয়েবসাইট থেকে একটা ডেটা নিলাম, দেখলাম তাদের 30 কিলোওয়াট 600 ভোল্ট, তারপর হচ্ছে 50 অ্যাম্পিয়ার, এইরকম ক্যাটাগরির একটা ডিসি ডিসি কনভার্টারের কস্ট ওরা দিয়ে রাখছে $70,000। বুঝতে পারছো? তা 30 কিলোওয়াটের মোটর যেটা, এটা আসলে ওই যে টারবাইন এগুলোকে ঘোরানোর জন্যই তারা এই ধরনের কন্ট্রোলারগুলা ব্যবহার করে, প্রিসাইজ ওয়েতে সে কন্ট্রোল করে আর কি। স্যার আপনার কথা কিছুই শোনা যাচ্ছিল না তখন। বলো কি? জি স্যার, 2-3 মিনিটের মতো কিছু শুনিনি। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এই যে আমরা যে থাইরিস্টর দিয়ে কন্ট্রোল সার্কিট তৈরি করি, হ্যাঁ, এবং এই কন্ট্রোল সার্কিট গুলা খেয়াল করে দেখো, ডিসি ভ্যালুটা অনেক কমানো যায়, আবার বাড়ানো যায়। ডিসি ভ্যালুটা কমানো এবং বাড়ানো গেলে আমরা ডিসি মোটর কন্ট্রোল করে এই ধরনের থাইরিস্টর ব্যবহার করে প্লেনের টারবাইন গুলাকে কন্টিনিউয়াস রোটেশন রাখতে এগুলো ব্যবহার করি, বা আমাদের ইয়েতে পাওয়ার প্ল্যান্টে যে টারবাইন গুলো থাকে যেগুলো অনেক বেশি ওজন, এগুলোকে ইনার্শিয়া থেকে, মানে স্ট্যাটিক থেকে ডাইনামিক্সে আনতে গেলে আমরা এই ধরনের ডিসি মোটর কন্ট্রোলার ব্যবহার করি। পরে আমরা কি করি, আমরা সেই মোটরগুলোকে, সরি টারবাইনগুলোকে রোটেশনে আনি, কারণ টারবাইনের মধ্যে ইনিশিয়ালি কোনো সরাসরি গ্যাস স্টিম, যেটা স্টিম ইনপুট দেওয়া হয় না, তাকে একটা রোটেশনে এনে তারপর তার মধ্যে স্টিম দেওয়া হয় তার নজলগুলা দিয়ে। স্যার এত টাকা খরচ না করে স্যার আমরা এসি মোটরে স্যার গিয়ার লাগাই ইউজ করতে পারি না স্যার? গিয়ার দিয়ে স্যার, এসি মোটরে গিয়ার দিয়ে, এসি মোটরের যেটা ক্রাইটেরিয়া, আমরা কিন্তু এসি মোটর গিয়ার দিয়ে ব্যবহার করি লিফটের ক্ষেত্রে। জি স্যার, ওভাবে যদি আমরা ইউজ করি তাহলে তো স্যার খরচটা কমে যায় স্যার। এখন এসি মোটরের সহ গিয়ার সহ যদি তুমি ওইভাবে চিন্তা করো, একটা স্টিম টারবাইন ইউজুয়ালি তুমি সহজে বন্ধ হয় না, মানে 250-300 মেগাওয়াটের যেগুলো টারবাইন গুলো, এগুলো হচ্ছে বেজ লোড, হ্যাঁ, এগুলো তো বছরে 2-1 বন্ধ হবে। কিন্তু তুমি যখন গিয়ার দিচ্ছ, গিয়ার ওই এটা নিতে পারে না অনেক সময়, এবং যে পরিমাণ টর্ক লাগে তুমি চিন্তা করে দেখো, ওই পরিমাণ টর্ক দিয়ে ওই এসি মোটরে পোষায় না। কারণ ডিসি মোটর যেই লেভেলে টর্ক দিতে পারে,
এসি মোটর তা পারে না। ডিসি সিরিজ মোটর তার স্টার্টিং টর্ক হচ্ছে ইনফাইনাইট থিওরিটিক্যালি, এবং তাকে লোড না লাগায় দেওয়া যায় না। তো সেই ওই লেভেলের টর্ক দিতে গেলে তোমার যেই পরিমাণ বড় এসি মোটর লাগবে, আর এসি মোটরের টর্কের কি স্টার্টিং টর্ক প্রায় নাই বললেই চলে। বোঝা গেছে? হয় যেটা ডিসি মোটরের স্টার্টিং টর্ক অনেক। আচ্ছা, তুমি কখনো ওই যে গাড়ির উইন্ডো ধরছো, যেগুলো অটোমেটেড উইন্ডো? জি স্যার, ওগুলি তো হাত দিয়ে ধরা যায় না স্যার। হাত দিয়ে ধরা যায় না। আচ্ছা, অথচ এটা ওয়াট কত জানো? লেস দেন 40 ওয়াট। আর বাসার সিলিং ফ্যানটা হচ্ছে 80 ওয়াটের। এটার মাঝখানে তুমি চাইলে চলতেছে, একটু যদি সাহস থাকে, হ্যাঁ, হাতে একটা কাপড় নিয়ে নিও, নইলে গরম লাগবে, এছাড়া অন্য কোনো সমস্যা নেই। হাতে একটা ভারী কাপড় দিয়ে বা মপ দিয়ে চাপ দিয়ে ধরে তুমি থামাই দিতে পারবে সেন্টারই। আমি বলছি না পাখা ব্লেড দিয়ে থামাইতে হবে, ব্লেডে তুমি টর্ক বেশি পাবে। স্যার শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? একটা বাকিরা শুনতে পাচ্ছ? মির্জা সালেম? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তাতে সমস্যা হচ্ছে মনে হচ্ছে সামিউলের। আচ্ছা, এসি মোটর যে পরিমাণ টর্ক দেয় সেটা খুবই ইনসাফিসিয়েন্ট ওইগুলো ড্রাইভ করার জন্য। তার মধ্যে তোমার আসলে মোটরের পরিমাণ অনেক বাড়াইতে হবে, মোটরের সাইজ, আদারওয়াইজ তুমি সেই টর্ক টানতে পারবে না। বুঝতে পারছো? যে পরিমাণে এটা আসলে আমরা ডিসি মোটরগুলো ব্যবহার করি। ডিসি মোটরগুলো ব্যবহার করা হয় এই কারণে, কারণ লিফটের টর্ক কিন্তু বেশি না। তোমার কাছে মনে হতে পারে লিফট অনেক ওজন তুলে, কিন্তু লিফটের ইয়া যদি দেখো, তাহলে লিফটে কিন্তু একটা কাউন্টার ওয়েট থাকে। এটা কি জানো? জি স্যার, এটা ওই যে সাইড দিয়ে স্যার লোহার বার থাকে স্যার। ওঠানামা করে, বার থাকে, এইটাও ওই লিফটের সাথে ওঠানামা করে। তাহলে লিফটের ওটার হিসাব আছে একটা, তুমি লিফটের কত কেজির লিফট, মানে কত পার্সন উঠাবে সেই কেজি কত, কেবিনের ওজন কত হবে, আর ওই কাউন্টারের ওজন কত হবে সেটাও দেখে। দেখো এখানে দেখা যায় যে মোটরের ক্যাপাসিটিটা অনেক কমায় ফেলা যায়, এটা গিয়ার দিয়ে করলে খুব একটা ইয়া হয় না। অ্যাট দ্য সেম টাইম কপি করার যে সূত্র, সেই সূত্রগুলো লিফট ব্যবহার করে। দেখবা যে উপরে যদি মেশিন রুমে উঠো, তাহলে দেখবা যে বিভিন্ন ধরনের লিফট বিভিন্ন রকম ভাবে চিন্তা করে, যে কারণে লিফটের আসলে খুব বেশি টর্ক লাগে না। বুঝছো? যেমন ভারী জিনিস আমরা ডিজেল তৈরি করি, আর ওরকম হালকা জিনিস আমরা পেট্রোল তৈরি করি। পেট্রোল যেই সাইজের হর্স পাওয়ার, ওইটাতে ডিজেলের হর্স পাওয়ার তার হাফ বা হাফের একটু এত বেশি, কিন্তু তার টর্ক হয় অনেক বেশি। বুঝছো? স্যার আমরা কি লিফটে তাহলে স্যার এসি মোটর ইউজ করি, স্যার সিরিজ মোটর ইউজ করি স্যার? না না, লিফটে এসি ইন্ডাকশন মোটর, লিফটে টর্ক বেশি লাগে না তো। ও আচ্ছা আচ্ছা। লিফটে টর্ক কম লাগে, কাউন্টার ওয়েট দেওয়া থাকে না, লিফটে রিলেটিভলি টর্ক অনেক কম। বুঝতে পারছো? যার জন্য এখানে আমাদের এটা কমে যায়, কিন্তু সেই তুলনায় আবার এসকেলেটরের টর্ক বেশি লাগে, এসকেলেটরের টর্কের বেশি রেটিং বেশি। আচ্ছা, ওইসব ধরনের ডিসি গুলোতে কন্ট্রোলের জন্য আমরা এই ধরনের থাইরিস্টর বেস সার্কিট ব্যবহার করি। বুঝছো? এবং এই থাইরিস্টর বেস সার্কিটগুলো প্রিটি এক্সপেন্সিভ, কারণ তাদের ফায়ারিং অ্যাঙ্গেল ট্যাঙ্গেল অনেক কিছু চিন্তা করা হয়। লোড কন্ডিশন, তারপরে লোডের পিএফ কি হবে, তারপরে ইন্ডাকটিভ লোড কতটুকু, এগুলোর উপর ডিপেন্ড করে। ওকে, আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, ক্লাস শেষ করি। তোমাদের 3 দেওয়া হয় নাই না? আজকে তোমাদের সাথে 4 নাম্বার ক্লাস। ইয়েস স্যার। জি স্যার, আচ্ছা 4 নাম্বার। 3 আর 4 একসাথে দিয়ে দিব। হ্যাঁ স্যার। স্যার আমার